আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতকাল ফেসবুকে একটা অডিও শুনেছি। সাংবাদিক এনায়েত কবির পোস্ট করেছেন। সাংবাদিক এনায়েত কবির, যিনি কিছুদিন আগে ভারতের নর্থ ইস্ট নিউজ পোর্টালে বাংলাদেশের 24-এর জঙ্গি উত্থানের পর 8 পর্বের আর্টিকেল লিখে বেশ সাড়া ফেলেছেন। সেই অডিওটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের কিছু কথা আমরা শুনলাম। সেখানে আমরা জানতে পারলাম যে আমেরিকান এবং ব্রিটিশ দূতাবাস থেকে বলা হয় যে শেখ হাসিনাকে বাদ দিতে হবে। এই ভিডিওতে আমি এই প্রশ্নটার উত্তর খুঁজবো যে কেন আমেরিকানরা এবং ব্রিটিশরা শেখ হাসিনাকে বাদ দিতে বলে, এবং আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা যে আমরা নতুন শুনেছি তা নয়, অর্থাৎ শাম্মী আক্তারের অডিওটা শোনার পরে আমরা আবার কথাটা চিন্তা করলাম আর কি। তো অডিওর উপর একটা কথা বলে রাখি আগে, সেটা হলো যে শাম্মী আক্তারের এই অডিওটাতে আমরা দেখলাম যে উনি খুব পরিষ্কার শুদ্ধ বাচন ভঙ্গিতে উনি খুব সুস্পষ্টভাবে যাদের সাথে ইনি কথা বলছেন তাদের সাথে উনি সংযোগ স্থাপন করেছেন। আমি মনে করি যে এইটা একটা দৃষ্টান্ত যে আওয়ামী লীগের লোকজনের কথাবার্তা, যেটা আসলে অনেকের যে জায়গাটায় একটু ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য এই ধরনের, আমরা তো আওয়ামী লীগের নেতাদের এইরকম, মানে যারা খুব কানেকশনটা করতে পারেন তার শ্রোতার সাথে, আমরা কিন্তু সেটা চাই। শেখ হাসিনার দীর্ঘমেয়াদী যে 16 বছরের সরকার ছিল সেই সময় কিন্তু এই জিনিসটা খুব অপূরণীয় ছিল। সেখানেও অনেকে ছিলেন, এর মানে নয় যে জিনিসটা শুধু নেগেটিভ অর্থে দেখছি না, আমি ভবিষ্যতের জন্য বলছি যে এই রাজনীতি করতে চাইলে, রাজনীতিতে বড় নেতা হতে চাইলে শুদ্ধ না হোক, বঙ্গবন্ধু তো শুদ্ধ ভাষায় বক্তৃতা দেননি, অন্তত শ্রোতার সাথে কানেকশন করতে পারেন এবং শ্রোতাকে বিরক্ত না করেন, এই কৌশলটা শিখতে হবে। আমি মনে করি অন্তত যাদের মন্ত্রী হওয়ার মতো অ্যাম্বিশন আছে তাদের কিন্তু এই প্রাইভেট পড়া উচিত এই বিষয়ের উপর। আমি আমার অনেক জায়গায় চাকরি ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন জায়গা থেকে যখন কাউকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়, ফরেন সার্ভিসের হোক বা বাইরের হোক, অনেকে এসে কিন্তু ওই দেশে একটা মাস্টার রাখে, মাস্টার রেখে ওই দেশটার ভাষা শেখে, প্রাথমিক পাঠ নেয়। তো যেই মানুষটা বা যেই ছেলেটা যেই মেয়েটা মন্ত্রী হতে চায় তার জন্য এটা আমি মনে করি একজন রাষ্ট্রদূত যে বিদেশে পোস্টিং এ গিয়েই একটা ভাষা শিখতে চায়, এটা যেমন তার জন্য একটা সেটাকে দরকার মনে করে, অন্তত যেই ছেলে বা মেয়ে যার আজকে 20, 25, 30 বছর বয়স, যার সেই আশা আছে যে সে মন্ত্রী হবে, তারও কিন্তু একেবারে এই জিনিসটা মাস্টার রেখে হোক না রেখে হোক, যারা ভালো বক্তৃতা দিতে পারে তাদের বক্তৃতা শুনে হোক, এবং এই বিষয়ে পড়াশোনা করা উচিত এবং এই জিনিসটা শেখা উচিত। আর আওয়ামী লীগের জন্য এটা তো খুবই আশার বিষয় হলো যে এই 24-এর জঙ্গি উত্থানে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর 24-এর জঙ্গি উত্থান হলো ওদের সাফল্যের একেবারে চূড়ান্ত। এরপরে এরা শুধু পতিত হতে থাকবে এবং পরবর্তীতে আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশ দীর্ঘমেয়াদে শাসন করবে। হয়তো মাঝে মধ্যে যদি আমরা ভালো ইলেকটোরাল সিস্টেম যদি স্টাবলিশ করতে পারি, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী আর হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘস্থায়ী রাষ্ট্র ক্ষমতা শাসন করবে, এটা এখন সুনিশ্চিত হয়ে গেছে। তাহলে যাদের সামনে এত বড় আশা এবং যাদের সামনে এত এত ব্রাইট ফিউচার, সেই আওয়ামী লীগের তরুণ নেতা কর্মীদের এই জায়গায় কিছু সময় যদি তারা ব্যয় করে, তাহলে তো তারা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করলো। তো যাই হোক, এইটা আবার এখন আমি যে এসব কথা বলি, আমাকে কেউ কেউ বলে যে আওয়ামী লীগের নেতারা তো আপনাকে পছন্দ করে না। আমি মনে করি যে আওয়ামী লীগের নেতারা আমাকে পছন্দ করে না, এটা তাদের ইম্যাচুরিটি, যদি কেউ করে না থাকে। আমি তো কোনো নেতার যে পাতের ভাতে ভাগ বসাতে যাচ্ছি না, আমি তো মন্ত্রী হতে চাই না, কিছু চাই না, এগুলো তো আমি সবসময় বলেছি। আমি লেখালেখি করতে চাই, শেখ হাসিনা ক্ষমতায় আসলে রাষ্ট্রদূতের চাকরিতে ফিরে যেতে চাই, এসব টক শো কথাবার্তা বলবো, সেগুলো আমার মোর পছন্দের। সবচেয়ে বড় কথা হলো আমি আম, আমার লেখাটা চালিয়ে যেতে চাই, বই লিখতে চাই, বই প্রকাশ করতে চাই, ওই দিকেই ঝুঁক।
সুতরাং সেখানে তো আওয়ামী লীগের লোকজনের যথেষ্ট ঘাটতি আছে, তাই না? তো এইটা চিন্তা করেও কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ইত্যাদি হবেন অদূর ভবিষ্যতে, তারা আমাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করার তো কোনো কারণ দেখি না। কারণ আমি তো চাই যে আপনারাই ক্ষমতায় আসুন, যাই হোক, পছন্দ করুন বা না করুন, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ অতি দ্রুত ক্ষমতায় আসবে, এতে আসলে কোনো সন্দেহ নাই। সেই সন্দেহ নাই যদি আমরা এই যে প্রশ্নটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, কেন আমেরিকানরা আর আর ব্রিটিশরা শেখ হাসিনাকে বাদ দিতে বলে, এর মাহাত্ম্যটা কি, এর কারণটা কি, এইটা জানলেও আপনারা বুঝতে পারবেন যে শেখ হাসিনাই অতি দ্রুত বাংলাদেশের ক্ষমতায় আসবে। আসলে এখানে কারণ একটাই, কারণটা হলো শেখ হাসিনার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের সামনে ব্রিটিশরা আমেরিকানরা দাঁড়াতে পারে না। সে প্রেসিডেন্ট বাইডেন হোক, কিংবা একেবারে ছোটখাটো কর্মচারী আপনার ডোনাল্ড লু হোক, কিংবা সেই যে তখন যে রাষ্ট্রদূত ছিল পিটার হাস হোক, এরা শেখ হাসিনার ওই পার্সোনালিটিটাকে সামনে ওরা ওরা আসলে কিছু বলতে পারে না। এমনকি ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক হোক, যেই হোক, এরা শেখ হাসিনার সামনে গেলে এদের হাত কাঁপে, এদের বুক কাঁপে, শেখ হাসিনাকে দেখলেই এটা হয়। এই যে শেখ হাসিনা, এইটা এটাকে বাদ দিতে পারলে তো ওদের অনেক লাভ। দেখেন না 5 আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিভাবে বাংলাদেশে স্রোতের মতো বিদেশিরা ঢুকেছে, একেবারে ভারতীয়রা, তারপরে ব্রিটিশ, আমেরিকান, প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই তো তারেক রহমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চীনারা তো দফায় দফায় নিয়ে যাচ্ছে, এটা ওরা সবসময় করে। একবার 40 জন নিয়ে যাচ্ছে জামাত থেকে, একবার 40 জন নিয়ে যাচ্ছে বিএনপি থেকে। এই জিনিসগুলো হচ্ছে কেন? শেখ হাসিনা চলে যাওয়া দৃশ্যপট থেকে বাংলাদেশের আপনার মালিক মালিক এই অর্থে বলছি যে, মানে আপনি যদি জিনিসটাকে সরকার প্রধান হিসাবে দেখেন, সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক হিসাবে দেখেন, এবং যে পরিমাণ আপনার তার পার্সোনালিটি বলেন, ব্যক্তিত্ব, সাহস এবং দেশপ্রেম এবং আপনার মনের জোর, এইগুলো থাকলে যে যেটাকে রাষ্ট্রটাকে রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে মালিক মনে হয়, এবং এই মালিকের সামনে যেহেতু চোর, বদমাইশ, গুন্ডা বা ডাকাত এগুলা ঢুকতে পারে না, শেখ হাসিনার সামনে ওই অবস্থাটা হয়ে গিয়েছিল ওদের। ফলে এরা ওই শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বাদ দিতে চায়, কারণ ওরা জানে যে আওয়ামী লীগকে তো আর বাদ দিতে পারবে না যদি কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে দেয়। কিন্তু নিশ্চয়ই এখন আর ওরা চায় না। আর শাম্মী আক্তারের এই অডিওটা নিশ্চয়ই উনি অবশ্য বলেছিলেন এটা একদম আগের দিকের ঘটনা। কিন্তু পরবর্তীতে এই ব্রিটিশরা, আমেরিকানরা কি দেখলো? তারা দেখলো যে শেখ হাসিনার সাথে আসলে কথা বলা ছাড়া তাদের কোনো উপায় নাই। উপায় নাই কেন? 24-এর জঙ্গি আন্দোলনের পরে যারা রাষ্ট্রটাকে দখল করেছে, এরা তো এই রাষ্ট্রের আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এরা এই রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। শিশুদের টিকা নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনার কোনো কিছুই তো নাই। আজকে আরেকটা ফেসবুক পোস্টে দেখলাম যে আপনার কি বলে, আয়োডিনের অভাবে মানুষের যে ক্যান্সার হয়, এটার জন্য যে চিকিৎসা লাগে, তার জন্য যে আয়োডিন আমদানি করতে হয়, এই ধরনের ছোটখাটো অনেক জিনিস কিন্তু ইউনুস নিজে না করে টাকা পয়সাগুলো চুরি করেছে এই অর্থে যে ইউনুস কিন্তু ওই যে 18 মাস ক্ষমতায় ছিল, ইউনুস আর ইউনুসের গুন্ডা বাহিনী, ডাকাত বাহিনী, এরা কিন্তু সারাক্ষণ লুটপাটে ব্যস্ত ছিল। যেখানে 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 টাকা আপনার বেঁচে ছিল, কিভাবে ফারুকি টাকা খরচ করেছে আপনারা দেখেন নাই? ওই যে গণভবনকে বানাতে গিয়ে, সেটা তো ফারুকিরই লোক, এই মতিউর রহমানের মানব জমিনই কিন্তু প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ যেখানে যত টাকা ছিল, শকুনের মতো, ডাকাতের মতো, হ্যাঁ, এটিএম শামসুজ্জামান যেভাবে ওই যে আলী বাবা মুভিতে অভিনয় করে সিসিম ফাঁক বলে ঢুকে গিয়ে ইয়েতে সোনা রূপার উপর ঝাঁপ দে, এখানে এক ঝাঁপ দে, ওইখানে এক ঝাঁপ দে, ইউনুস আর তার ডাকাত বাহিনী এইভাবে শেখ হাসিনা রেখে যাওয়া একটা প্রাচুর্যের বাংলাদেশে এইভাবে কিন্তু ওরা লাভ ঝাঁপ দিয়ে কামড়ে যেভাবে পেরেছে দেশটাকে তারা খাজানচিটা খালি করে ফেলেছে, এবং ইউনুস যথেষ্ট পরিমাণে আবার লোনও করেছে। হলো যে এত টাকা কিন্তু ওর চলে না। অথচ দেখেন ইউনুস হয়তো আর 10 বছর বাঁচবে, এবং এই ইউনুসকে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে শাস্তি দিবে, সেই দিকে গেলাম না। কিন্তু এই আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা হলো যে
এই বিদেশিরা, আমেরিকানরা, ব্রিটিশরা, ভারতীয়রা, চাইনিজরা যারাই বলেন, তারা হলো শেখ হাসিনার পার্সোনালিটিটাকে ভয় পায়। এবং ওরা শেখ হাসিনাকে সবাই হয়তো চাইছিল বাদ দিতে মনে মনে বা ইয়েতে, যাই হোক, কে চেয়েছে না চেয়েছে সেটা না, ব্রিটিশরা আর আমেরিকান দূতাবাস বলেছে শেখ হাসিনাকে বাদ দিতে। এর কারণ হলো যে শেখ হাসিনাকে তারা বাদ দিতে চায়, কিন্তু উল্টা দিকে যেটা হলো যে শেখ হাসিনাকে বাদ দিয়ে ওদের আবার দেখছে যে বাংলাদেশে মানে ওরা ওরা মানে ওদের যা কিছু মানে বাংলাদেশের সাথে ওরা একটা এঙ্গেজমেন্টে থাকতে পারতো, সেটাও থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশকে তারা যাদের যাদের সাথে, আমেরিকানরা, ব্রিটিশরা যাদের সাথে এই জঙ্গি কোয়ালিশন করেছে, সেই বিএনপি, জামাত বা আরো মৌলবাদী গোষ্ঠী, এনসিপি, এরা বাংলাদেশকে ফতুর বানিয়ে দিচ্ছে। ওরা এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তো দুর্ভিক্ষ চলে আসছে, ফলে তারাও কিন্তু নিশ্চিতভাবে এখন এখন তারা সেকেন্ড থট নিচ্ছে। আর আমেরিকানরা তো আসলে কোনোভাবেই আপনার কি বলবো, যে আমেরিকান উইজডমকে তো আমি কখনোই রেসপেক্ট করি না, আপনারা জানেন। এই যে আমেরিকা কি করলো, আমেরিকা ইউনুসকে দিয়ে একটা গোলামির চুক্তি করিয়ে নিল, এবং তারেক রহমান সাহেব বললেন যে উনি কোনো বড় প্রজেক্ট নেবেন না। তো উনি তো সবচেয়ে বড় প্রজেক্ট নিয়ে নিয়েছেন, 14টা বোয়িং বিমান কেনার যে 45,000 কোটি ডলার, যেটা তো পদ্মা ব্রিজ বানানোর 1.5 গুণ টাকা। তো আর আর ওনার 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 তো টাকা পয়সা উৎপাদনের কোনো সক্ষমতা নাই, রাষ্ট্রে কোনো ব্যবসা বাণিজ্য নাই, বিদেশিরা আসবে না, বিনিয়োগ করবে না। তো সবচেয়ে বড় বড় প্রজেক্ট উনি নিয়ে নিয়েছেন। সেই প্রজেক্ট হলো যে আমেরিকানদের স্বার্থ পূরণ করা। কিন্তু দেখুন, 24-এর এই জঙ্গি উত্থান কিংবা আমেরিকানরা যে শেখ হাসিনাকে বাদ দিতে চায়, এগুলো কিন্তু সফল হয়ে যেত। কিভাবে সফল হতো জানেন? এটা যদি চীন করতো, চীন সফল হইতে পারতো, কারণ চীনের হাতে টাকা আছে, আমেরিকার হাতে টাকা নাই। যদি ইউনুসকে, তারেক রহমানকে যদি উল্টা তারা যদি এটা করতো, মানে বাংলাদেশটাকে এইভাবে না কিনে, মানে বাংলাদেশকে ফকির বানানোর রাস্তায় না গিয়ে, আমেরিকানরা যদি এই যে এখন ওই যে 45,000 কোটি টাকার বোয়িং বিমান তারেক রহমানের কাছে বিক্রি করে এই টাকাটা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, তারা যদি উল্টাটা করতে পারতো যে 45,000 কোটি টাকার যে ডলারের যে অঙ্ক, এটা বাংলাদেশে যদি বিনিয়োগ করতে পারতো, সেই সক্ষমতা যদি তাদের থাকতো এবং সেই সৎ উদ্দেশ্য যদি থাকতো, তাহলে কিন্তু 24-এর জঙ্গি উত্থানকে আমেরিকানরা সফলও করতে পারতো, শেখ হাসিনাকেও বিভিন্ন কলা কৌশল করে এবং মানে যেভাবে হোক তারা খুন করে হোক বা ইয়ে করে হোক সেটার একটা অ্যাটেম্প্ট নিতে পারতো। কিন্তু আমেরিকানদের কাছে তো টাকা নাই। ওরা তো যে পদ্ধতিতে ওরা বাংলাদেশকে কিনেছে ইউনুসের কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে যে পদ্ধতিতে কিনছে, এইটাতে যেটা হবে, এটা আমেরিকানরা হয়তো 45,000 কোটি টাকা পেয়ে আজকে খুশি, কারণ ডোনাল্ড ট্রাম্প তো দেখছে যে তার আমেরিকাতে টাকা নাই। সে ইরানের সাথে কয়দিন যুদ্ধ করে দেখছে যে তার গোলা বারুদ নাই। তো এই অবস্থায় তারা তো আসলে, তাদের তো মাথা খারাপ হয়ে গেছে, বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ারের পড়ে যাচ্ছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এই 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 জিনিসটা করেছে। কিন্তু ঠান্ডা মাথায় যদি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকানদের ভাবার যদি অবকাশ থাকতো, তারা দেখতো যে তারা তো আসলে যা করছে অত্যন্ত বোকামির কাজ করছে। তারা যে মানে আরো দ্রুত তাদের যে মার্কিনরা যে এখনো বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার, এটার যে পতন হচ্ছে, এই পতন তো দ্রুততর হচ্ছে এই ধরনের আমি বলবো যে একেবারে প্রজ্ঞাহীন কাজকর্ম করে। যাক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমেরিকানদের এইটা একটা ফেইল্ড প্রজেক্ট, অর্থাৎ কোনো দিক থেকে কিন্তু এই প্রজেক্টটার কিন্তু আপনার যুক্তিসঙ্গত না। বাংলাদেশ কেনাটাও যুক্তিসঙ্গত না, এই অর্থে যে বাংলাদেশ যাদের কাছ থেকে কিনেছে, সেই ইউনুস, পরবর্তীতে তারেক রহমান তো যথারীতি এটাতে সামিল হয়ে গেছেন, এই তারেক রহমান, এদেরকে প্রোটেকশনটা কে দিবে? আমেরিকা কিভাবে এদেরকে প্রোটেকশন দিবে? আমেরিকা তারেক রহমান আর ইউনুসকে দিল, খলিলকে দিল, কিন্তু তাদের তো সমর্থক আছে। অবশ্যই ইউনুসের কোনো সমর্থক নাই বাংলাদেশে, কিন্তু বিএনপি তো একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎটা কি? এমন ভাবে তারেক রহমান একটা বিপদের মধ্যে পড়ে গেছে যে দেখুন, এই বিপদে পড়ে তারেক রহমান আজকে খলিলকে ইয়েতে পাঠিয়েছে, চীনে। এখন 24-এর যেসব জঙ্গিরা আছে, সাইবার সন্ত্রাসী, এরা কিন্তু তারেক রহমানকে একটাই রাস্তা দেখাচ্ছে যে আপনি চীনের সাথে ঘনিষ্ঠ হন, কারণ সবাই জানে যে তারেক রহমানের হাতে টাকা নেই, টাকা আছে চীনের কাছে। সবাই এই বিশেষ করে পিনাকি আর পিনাকির ওস্তাদ গৌতম দাস, বাংলাদেশের জামাতের 2 নায়েবে আমির,
এই শীর্ষ সন্ত্রাসীগুলা তারেক রহমানকে চীনের কাছে যেতে বলছে, অর্থাৎ ভারত এবং মার্কিন অ্যাক্সিস থেকে দূরে গিয়ে চীনের কাছ থেকে টাকা আনতে। তো এটা তারেক রহমানের জন্য জটিলতা তৈরি করবে না, টাকা যদি তারেক রহমান চীন থেকে আনেন? যারা মার্কিনীরা কি বলবে, বলবে যে ক্ষমতায় আসলে আমার সাথে চুক্তি করে, ভারত বলবে যে ক্ষমতায় আসলে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তুমি যাচ্ছ চীনের থেকে টাকা আনতে। চিন্তা করেন তো কত বড় জটিলতা এই তারেক রহমান পড়তে যাচ্ছে। এত ভাবতেই অবাক লাগে এই জিনিসগুলা। সেখানে শেখ হাসিনাকে চিন্তা করেন, শেখ হাসিনা সবার থেকে সমান দূরত্ব বজায় রেখেছিল, দেশকে দৃঢ় হাতে নিজের আঁচলে ধরে রেখেছিল। একটা একটা মানুষ, কোন পুরুষের এই এই সাহস ছিল না। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগলে রেখেছিলেন, বাংলাদেশের কোনো পুরুষের সেই সাহস ছিল না। শেখ হাসিনা কত কড়াভাবে আটকে রেখেছে, এবং সবাই কিন্তু ভয়ে ছিল। মার্কিনীরা কিন্তু 2024 ইলেকশনের পর আপনারা নিশ্চয়ই জেনেছেন, জো বাইডেন চিঠি দিয়ে শেখ হাসিনার সাথে আপোষ করেছে, করে নাই? সে জো বাইডেনের চিঠিটা পড়ে দেখেন তো, আর তারেক রহমানকে ট্রাম্প সাহেব যে চিঠিটা লিখেছে সেটা পড়ে দেখেন তো। একটা চিঠিতে কি পরিমাণ অপমান করা হয়েছে তারেক রহমানকে একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, আর একটা চিঠিতে শেখ হাসিনাকে, অর্থাৎ বাইডেন সাহেবের চিঠিতে শেখ হাসিনাকে কি পরিমাণ সম্মান দেখানো হয়েছে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। অদ্ভুত না? আমাদের এই দেশটাতে শেখ হাসিনা এত কিছু করার পরেও এই জঙ্গিদের কথা শুনে শুনে মিথ্যা বাতাসে ভাজা গুজব যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে ফেলেছে, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, অথচ আজকে প্রমাণ সবই দেশটা বিক্রি করে দিল ইউনুস। কিন্তু মানুষ, এই মৌলবাদে আক্রান্ত মানুষ কিন্তু এখনো চেতনাটা তার ফিরে পাচ্ছে না। সেটা তো আর বেশি দিন থাকবে না, আমরা সেটা দেখব। আজকের ভিডিওর এটাও বিষয় না, কিন্তু ও কথাগুলো, সবগুলো কথাই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হলো, আর প্রশ্ন যেটা করেছি সেটার প্রাসঙ্গিকতা হলো যে শেখ হাসিনার এই যে সাহস, এই যে দেশপ্রেম এবং এই যে পার্সোনালিটি, এর সামনে ব্রিটিশরা, আমেরিকানরা টিকতে পারে না, চাইনিজরা টিকতে পারে না, ভারতীয়রা টিকতে পারে না। টিকতে পারে না মানে সমীহ করতে বাধ্য হয়। সেইটা তো এখন তারেক রহমানকে করতে হয় না, খলিলকে। খলিল তো, খলিল আর ইউনুস এরা তো হলো যে যে কোনোভাবে মার্কিন প্রোটেকশনের জন্য কাজ করছে। এভাবে মানে এই এই জিনিসটা আমি যত ভাবি অবাক হই, এবং শেখ হাসিনার ব্যাপারে যত আমার দিন যাচ্ছে, আমি আমি নিজের চিন্তা পরিবর্তন করে করে অবাক হচ্ছি যে এই একজন মানুষ কিভাবে দেশটা আগলে রেখেছিলেন, এবং সফল, পরিপূর্ণভাবে সফল। এই জঙ্গিগুলাকে যদি আমরা মেরে ফেলতে পারতাম, বা যেই জঙ্গিরা 24-এর জঙ্গি কোয়ালিশনে, যে স্বাধীনতা বিরোধী, এদেরকে যদি আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করতে পারতাম, তাহলে কি মার্কিনীরা এদের কারোর সাথে আতাত করার সুযোগ পেত? বাংলাদেশে পেত না। ফলে মার্কিনীরাও বাংলাদেশে ঢুকতে পারতো না। বাংলাদেশ 2024 আগস্ট পর্যন্ত যেই সম্মানের সাথে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিকভাবে, বিশ্বের কাছে মানমর্যাদা পাওয়ার ক্ষেত্রে, সব দিক থেকে, সেই অগ্রযাত্রাটা আমাদের অব্যাহত থাকতো না। তাহলে বিদেশিরা তো চাইবেই। আমি তো এখানে ওই ব্রিটিশ, আমেরিকান, ভারত, চীন, এদেরকে আমি মূল শত্রু মনে করি না। মূল শত্রু তো আমার ঘরের মধ্যে সেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, 71-এর পরাজিত রাজাকার গোষ্ঠী। তাহলে আমাদের কিন্তু ওদেরকেই নির্মূল করতে হবে। আর সুখবর হলো কি, বিদেশিরা শেখ হাসিনার পেছনে লাইন ধরে দাঁড়াবে, কারণ ওরা দেখেছে যে আপনি যে কোনো দেশে একটা জিনিস যেই যার কাছ থেকে কেনেন, মনে করেন আপনি ইউনুসের কাছ থেকে কিনলেন, ওই বিদেশিটাও চায় যে ইউনুস কিছুটা যোগ্যতা দেখাক, কারণ সবাই চায় যে জনগণ যাতে ইউনুসের পেছনে থাকে। অর্থাৎ মার্কিনীরা যখন দেশটা কিনছে, তখন তাদের ওই কনসার্নটা ছিল যে ইউনুসের পেছনে যেন বাংলাদেশের মানুষগুলা থাকে। কিন্তু সেই জায়গায় তো মার্কিনীরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরাও ব্যর্থ, আমাদের পেছনেও মানুষগুলা ছিল না, কারণ মানুষগুলাকে আমরা জঙ্গিবাদ, মৌলবাদীদের প্রভাব থেকে মুক্ত করতে পারিনি। কিন্তু এখন সব মিলে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অতি দ্রুত মানুষের সব রোগ কেটে যাবে, অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদের রোগও কেটে যাবে। হ্যাঁ, 2 কোটি মানুষের কাটবে না বাংলাদেশের, তাদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শূন্য করতে হবে, কিন্তু বাকিদের তো কাটবে। তারপরে বিদেশিরাও কিন্তু ভবিষ্যতে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন করব, সেটাকে কিন্তু আবার সম্মানের চোখে দেখবে। মাঝখান দিয়ে আমাদের এই দেশটা 30-40 বছর পেছনে চলে গেল, সেটাকে বাংলাদেশের মানুষ তার শাস্তি হিসাবে দেখা উচিত, এবং মৌলবাদ, জঙ্গিবাদের পেছনে দাঁড়ালে কি ধরনের শাস্তি পেতে হয় সেই হিসাবে দেখবে। এবং যতটা দেখবে তার চেয়েও বেশি আমাদের, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষকে, তার পাশের মানুষটাকে আপনার চোখ দিয়ে ওই জিনিসটা ধরিয়ে দিতে হবে। আমরা এই মুহূর্তে এই কাজটা করতে থাকি। বাংলাদেশের আইনজীবীরা
দেশের বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় অংশ। এই ইন্টেলেকচুয়াল সোসাইটিকে সবার প্রয়োজন হয়। যখনই কেউ বিপদগ্রস্ত হয়, শেষ আশ্রয়স্থল তার বিচার আদালত, আর সেই বিচার আদালতে ন্যায় বিচার এনে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আদালতে যাদেরকে কোর্ট অফিসার বলা হয়, আইনজীবীরা। এই আইনজীবীদের নিজেদের কল্যাণ, মঙ্গল তথা ওয়েলফেয়ারের জন্যই কিন্তু আইনজীবী সমিতি সমূহ। চৌকিবার সহ প্রায় ৭৬টি আইনজীবী সমিতি রয়েছে বাংলাদেশে। এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ বার কাউন্সিল। আমার সৌভাগ্য হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত হওয়া, সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে বার কাউন্সিলের ২ বার সদস্য নির্বাচিত হওয়া। ফলে আইন অঙ্গনের সঙ্গে আমার সম্পৃক্ততা আত্মার সঙ্গে সম্পৃক্ত। আমি একটি সরকারি দায়িত্ব পালনের সুযোগ পেয়ে বাংলাদেশের আইনজীবীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান বার কাউন্সিলের সৌন্দর্যমণ্ডিত এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ বার কাউন্সিল ভবন নির্মাণে ভূমিকা রাখতে পেরেছি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সৌন্দর্য বর্ধনে, সংস্কারে ভূমিকা রাখতে পেরেছি। আমি নিজে গৌরবান্বিত বোধ করি। একইভাবে আইনজীবীদের সুখ দুঃখের সঙ্গে নিজেকে সবসময় সম্পৃক্ত মনে হয়। সে কারণেই আজ আমার এই কথা বলা। চট্টগ্রাম আইনজীবী সমিতির ১৩৩ বছর ইতিহাসে যা ঘটেনি, তেমন ঘটনা ঘটল এক পক্ষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্ধারিত ফর্ম নিতে দেওয়া হল না। একই ঘটনা ঢাকা আইনজীবী সমিতির ক্ষেত্রে ঘটল। একই ঘটনা বাংলাদেশের আরও কিছু আইনজীবী সমিতির নির্বাচনে ঘটেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ৪০ ঊর্ধ্ব নির্বাচনে আগ্রহী ব্যক্তিদের মনোনয়নপত্র কোনো বৈধ কারণ ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ নামক ভূখণ্ডের সকল অতীতের ইতিহাসে এমন ঘটনা কোনোদিন ঘটেনি। ১৯৪৮ সনের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, ১৯৭২ সনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই দীর্ঘ ধারাবাহিকতায় কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ দুর্দণ্ড ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতরা এই সকল বারসমূহের কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িতরা এই সকল বার কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। এমনকি স্বৈরাচার এরশাদ সরকার আমলে এমন ঘটনা হয়েছে। ২টি বড় বড় রাজনৈতিক দলের বিরোধী অবস্থানকে ঐক্যবদ্ধ করতে আইনজীবী সমন্বয় পরিষদের প্রধান শামসুল হক চৌধুরীর নেতৃত্বে এই আইনজীবী সমিতি নেতৃত্ব দিয়েছিল। এই আইনজীবী সমিতির সদস্যরা বারবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, স্পিকার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অ্যাম্বাসেডর হয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তারা আসীন হয়েছেন। এমন প্রতিষ্ঠানের সদস্যদের ভোটাধিকার, প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কেড়ে নেওয়ার যে নগ্নতা দৃশ্যমান, এটা কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। আমি আবেদন করব এই পরিস্থিতির অবসান ঘটানো হোক। যারা বৈধভাবে আমাদের নির্বাচনী নিয়ম অনুসারে প্রার্থী হওয়ার উপযুক্ত, তাদের প্রার্থিতা অবশ্যই বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। তাদের নির্বাচন করতে দিতে হবে। আইনজীবীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করবেন। একটা আইনজীবী সমিতির নেতৃত্ব সরকার পতন ঘটায় না। আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আইনজীবী সমিতিতে নেতৃত্ব দিলেও সরকারের কিছু হয়নি। বিএনপি জাতীয় পার্টি আমলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সকল সমিতি এবং বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছে। এটা নিতান্তই আইনজীবীদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বিচার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করার জন্য একটা প্ল্যাটফর্ম। এই নগ্ন সিদ্ধান্ত প্রত্যাহার করুন।
চট্টগ্রাম আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ যেখানে এখনো নির্বাচন হয়নি সেখানে সকলকে বৈধ প্রার্থী হওয়ার উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করার সুযোগ দিন। এ আবেদন আমি সংশ্লিষ্ট ইলেকশন সাব কমিটি, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত যারা বর্তমানে বিভিন্ন সমিতির দায়িত্বে আছেন তাদের কাছে, একইভাবে বাংলাদেশ বার কাউন্সিলে উন্মুক্ত করে সকলকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। অন্যথায় এই কৃতকর্ম একটি আন্দোলনে পরিণত হবে, যে আন্দোলন কিন্তু বিষ-বাষ্পের মতো ছড়িয়ে পড়বে। আইনজীবীরা, বুদ্ধিজীবীরা তাদের অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে পারবে না। এটা কিন্তু তারা কোনো দিন মেনে নেয় না। এই ক্ষতি কিন্তু সরকারে যারা আছেন এবং এর সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু এর কনসিকুয়েন্স অবশ্যই ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে একটা খবর আছে। সেই খবরটা এক সময়কার আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তোফায়েল আহমেদকে নিয়ে এই খবরটি আমার কাছে বেশ ভিন্ন মাত্রার বলে মনে হচ্ছে। আমি শুরুতে আপনাকে বলে নিই, আওয়ামী লীগ সরকার সময়ে তোফায়েল আহমেদকে নিয়ে আমার মধ্যে একটা অন্য অভিজ্ঞতা আছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি তোফায়েল আহমেদ এবং তোফায়েল আহমেদের পরিবার আওয়ামী লীগ সরকারের শেষ পর্যন্ত আস্থাভাজন ছিলেন না। আওয়ামী লীগ সরকার বললে হয়তো ভুল হবে, শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন না। ছোট্ট করে আবার ঘটনাটা বলি। আমি কোনো একটা কারণে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি তোফায়েল আহমেদকে একবার ফোন করেছিলাম। এটা আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময়, এবং এর কিছুদিন পর আমি টের পাই, আমি এটিএন নিউজে কাজ করতাম, ঘটনাটা এটিএন নিউজে ছেড়ে আসার পরে এটিএন নিউজের আমার এক ছোট ভাই আমাকে ফোন করে বলল যে আপনার সম্পর্কে একটা বিশেষ জায়গা থেকে খোঁজ নেওয়া হচ্ছে, আদ্যপান্ত আর কিছু ধরা গেল না। আমি নিজেও বুঝতে পারছিলাম না এরকম স্পর্শকাতর বিশেষ জায়গা থেকে হঠাৎ কেন আমার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। আমার কাছে জানতে চাওয়া হলো, আমার ওই ছোট ভাই জানতে চাইলো আপনি কি রাজনৈতিক বা কোনো বিষয়ে ইনভলভ? আমি বললাম আমি শুধুমাত্র বিএনপি বিট করি, বিএনপির সাংবাদিকতা করি, এর বাইরে আমার তো আর কোনো যোগাযোগ নেই, অন্য কোনো রাজনৈতিক বিষয়ে আমি ইনভলভ না। ঘাটতে কিছুদিন পর জানা গেল যে তোফায়েল আহমেদের ফোন রেকর্ড সর্বসময় সেই স্পর্শকাতর বিশেষ জায়গা থেকে ট্র্যাক করা হয়, এবং আমি তোফায়েল আহমেদকে কেন ফোন করেছি, তোফায়েল আহমেদের সাথে আমার কি যোগাযোগ, এইটা ওই বিশেষ জায়গা বের করার চেষ্টা করেছে। এরপরে তোফায়েল আহমেদের বাসায় যখন গেছি, তোফায়েল আহমেদের স্ত্রী প্রয়াত, তিনি আমাকে আফসোস ভরে বলেছিলেন যে আমাদের এখন প্রয়োজন নাই, আমাদেরকে কেউ আর এখন ডাকে না, আমরা যা করেছি তার সব ইতিহাস, এই সরকারের সময় আমাদের আসলে এখন আর কোনো মূল্য নেই। এই হচ্ছে তোফায়েল আহমেদ নিয়ে আমার অভিজ্ঞতা। কিন্তু সেই তোফায়েল আহমেদকেও মৃত্যু সায়ান্নে এসে স্ত্রী হারিয়েছেন, সেটুকু নিশ্চয়ই তোফায়েল আহমেদের জ্ঞান নাই, কারণ তিনি এর মধ্যে স্মৃতিশক্তিবিহীন। আমার সামনের খবরটা হচ্ছে এরকম যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্মৃতিশক্তিবিহীন তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত 19 এপ্রিল এ পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত অপর 2 আসামি হলেন ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তার আইনজীবী খায়েরউদ্দিন শিকদার। তিনি আদালতকে জানান তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। অর্থ আত্মসাতের অভিযোগ এনে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে বলা হয় তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। এই অভিযোগটা বিস্তারিত সেখানে আছে। মামলা তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলা কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হয়, মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 2 আসামি পলাতক থাকায় গত 19 এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আসলে
আদালতে তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা জানানো হয়েছে, কার্যত এখন তোফায়েল আহমেদকে গ্রেফতারও করা যেতে পারে। কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন তো থেকেই যাবে যে এইরকম থেকেও নাই একটা মানুষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটা আসলে কোন ধরনের বিচারের প্রক্রিয়া? যে সকল প্রশ্ন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সরকার এবং তথাকথিত যে সরকার গত হলো কিছুদিন পূর্বে, যারা বাংলাদেশকে আসলে একটি ধ্বংসপ্রাপ্ত দেশের রেখে বা একটি অকার্যকর রাষ্ট্র বা একটি ব্যর্থ রাষ্ট্র রেখে তারা ইতিমধ্যেই মনে করেছেন যে তারা চলে গেছেন, সেই সকল বিষয় নিয়ে আমি সবসময়ই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আজকে হঠাৎ করে এই সকালে আমি লাইভে আসার মৌলিক কারণটুকু খুব সংক্ষেপে বলি যে আমরা চেষ্টা করছি দ্য ভয়েসকে নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার জন্য, ভয়েসের মাধ্যমে আপনাদের মাঝে যাতে বাংলাদেশে যে সকল সংবাদগুলো প্রচার করা হচ্ছে না, যাচ্ছে না, সেই সকল সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আরও একটি বিষয় আমরা চেষ্টা করি, সেটা হলো বিশ্লেষণ করা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন বিষয় তারা লক্ষ্য করছেন বা কোন বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছেন। আমরা এই সকল বিশ্লেষণে অনেক সময় যুক্ত করি বাংলাদেশের এই মুহূর্তের বিএনপি সরকার কর্তৃক আইন দ্বারা নিষিদ্ধকৃত বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ, বাংলাদেশ থেকে যাকে জোর করে ভারতে অনেকটাই জোর করে যাকে ভারতে দিয়ে আসা হয়েছে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের সংবাদ, সেই সাথে বর্তমান সরকার যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেন সেই সরকার আসলে কি করছেন, সেই সকল বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আগামী দিনগুলোতে ভয়েস ইউএসএ থেকে আমরা সেসবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইচপি বাবু, আসসালামু আলাইকুম। আবার আপনি অন্যজনকে বলছেন আসসালামু আলাইকুম। স্যার, আপনাদের উভয়কেই ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আরেকটি বিষয় সংক্ষেপে বলে রাখি যে স্টেট ডিপার্টমেন্টে নতুন যে মুখপাত্র যোগদান করেছেন তিনি এখনো স্টেট ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং স্কেজুয়াল করেননি। যে কোনো সময় উনি সেই স্কেজুয়াল করবেন, তখন আবারও আপনারা আমাকে সকলেই সেই রুম থেকে লাইভেও দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন, প্রশ্ন যাক হবে সেসবগুলো দেখতে পাবেন। আমরা আশা করছি যে বাংলাদেশের যে দুরবস্থা তৈরি করে গেছেন ইউনূস সরকার এবং বাংলাদেশের সাথে যে সকল গোলামি চুক্তি, আমরা গত 15-16 বছর ধরে শুনেছিলাম গোলামি চুক্তি, বাংলাদেশ বিক্রির চুক্তি, এই সকল চুক্তি নাকি গত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার করেছেন, সেসবগুলো কিন্তু আসিফ নজরুলরা গত 16, 17, 18, 19, 20 মাসে প্রমাণ করতে পারেনি। কিন্তু তারা নির্বাচন 12 ফেব্রুয়ারির নির্বাচন দেওয়ার ঠিক আগের দিন তারা আমেরিকার সাথে যে চুক্তি করেছে সেই সকল চুক্তির প্রতিটি পয়েন্ট নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমরা ওয়াশিংটন ডিসি থেকে, আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে সেই সকল নিয়েও আপনাদের সামনে হাজির হব। শরীফুজ্জামান শরীফ, কেমন আছেন প্রিয় স্যার? আমাকে একটা অনুরোধ করি, সকলেই বাংলাদেশে আমরা শিক্ষকদেরকে স্যার বলি, আরেকটি প্রচলিত হলো বাংলাদেশে আমরা যেসব যারা সরকারি কর্মচারী তাদেরকে স্যার বলি। এই বিষয়টা আমরা চলুন অ্যাভয়েড করি। আমি কোনো শিক্ষক নই, আর আরেকজন হলো যে আমি ব্যুরোক্রেট না, আমি আপনাদের বন্ধু, আমি একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ নই, আমি সত্যের পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে, আমি বঙ্গবন্ধুর পক্ষে, আমি 71-এর পক্ষে, আমি জয় বাংলার পক্ষে। অতএব আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন তারা এখন থেকে আবারও নিয়মিত আমাকে আবারও পাবেন। মাঝে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন হলো, সেই নির্বাচন পরবর্তীতে একটি সরকার হলো, সেই সরকারকে কিছুদিন সময় দেয়া, এ সকল নিয়ে দেয়াটাই উচিত, এবং তারপর আমরা তাকে তার সমালোচনা বলেন, ক্রিটিসাইজ বলেন, ভালো মন্দের হিসাব নিকাশ বলেন, সেসবগুলো তুলে ধরবো। এবং সেই সময় এখন চলে এসেছে। আমার সাথে একটি দুর্দান্ত টিম ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। আশা করছি আমাদের যে আলোচনা হবে তাতে করে বাংলাদেশের বর্তমান সরকার যে
কোনো আমি বলছি আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে মুক্ত করে দেওয়া হচ্ছে না, আমাদের যে সকল সাংবাদিক সিনিয়র জুনিয়র সহ কলিগ বন্ধুদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে না, সেই সকল বিষয় নিয়ে কথা হবে। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অবশ্যই শরীফুজ্জামান শরীফ আপনাকে ধন্যবাদ। সোনা মনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? আমি অবশ্যই ভালো নেই, বাংলাদেশ ভালো নেই মানে আমি ভালো নেই কিন্তু যুদ্ধে আছি। আশা রাখি মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রেখেছে। অবশ্যই গফুর মন্ডল, আমি সুস্থ আছি এবং আমি কাজে আছি, আমার সাথে একটা বিরাট টিম কাজ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আলমগীর মোনা। আপনাদের সকলকে বলছি আমার এই লাইভটুকু আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেন, উৎসাহ দেন, ইনফরমেশন পাঠান, ঠিক সেইভাবে আমার প্রতিটি লাইভ যদি আপনারা আপনাদের দেয়ালে শেয়ার করুন বন্ধুদের সাথে, তাহলে ওয়াশিংটন ডিসি থেকে যে সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই মানুষরা জানতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুতে কোনো ধরনের আপোষ নেই এবং বাংলাদেশ আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর বাংলাদেশ হয়ে উঠবে, সেই যুদ্ধে আমরা লিপ্ত। সামিয়া মহসিন, আমরা সেই দিনের প্রতীক্ষায় যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সসম্মানে ফিরবেন। অবশ্যই অবশ্যই সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের সর্বশেষ, এইভাবে বলি সামিয়া মহসিন, যে বাংলাদেশের সর্বশেষ যে বলবো স্বনির্ভর অথবা একদম ফ্রি অথবা গণতান্ত্রিক অথবা বলবো মুক্ত যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম শেখ হাসিনা। এবং তাকে আপনারা যারা রাজনৈতিক কর্মী, আপনারা যারা বাংলাদেশের পক্ষের রাজনৈতিক কর্মী, তারা অবশ্যই চাবেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনাই আপাতত দেখা যাচ্ছে একজন স্বাধীন, সর্বশেষ স্বাধীন, যেরকম নবাব ছিলেন বাংলাদেশের তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার, সেই রকমভাবে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন বা এখনো আছেন হলো শেখ হাসিনা। অবশ্যই আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা রইল। ভাইকে অনেকদিন পরে দেখলাম, আফজাল হোসেন, আরবারও প্রতিদিন দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নজরুল ইসলাম, অবশ্যই আপনি যে পথে আছেন তারা গণতান্ত্রিক পথে থাকলে আমাদের সহযোগিতা, সমস্ত সহযোগিতা গণতন্ত্রের পথে থাকবে। এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষিত হয়েছে, আশা করছি বর্তমান বিএনপি সরকার সেই সকল নিষিদ্ধ ঘোষিত বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষিত বা আইনের বাইরে নিষিদ্ধ ঘোষিত যে দলগুলো, যেমন আওয়ামী লীগকে, ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে অবিলম্বে। কচু হইব নজরুল ইসলাম। আচ্ছা, কচু কিন্তু খুব উপকারী ফসল। কচু অনেক ধরনের প্রাণীরা খায়, যেই প্রাণীদের মাংস এখন বর্তমান সরকার আমেরিকার সাথে চুক্তি করেছে সেই প্রাণীদেরকে কচু খাওয়ানোর জন্য সেই মাংস আমেরিকা থেকে আমদানি করবে। নাজরুল ইসলাম, আপনি বুঝতে পারছেন হয়তো। বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী শেখ হাসিনার পক্ষে। গফর মিয়া, আমি এই কথাটার উত্তর এইভাবে দেব, বাংলাদেশের বেশিরভাগ মানুষ, অর্ধেকের বেশি মানুষ তো বটেই, বাংলাদেশের 80% মানুষ এমনকি যারা বিএনপিকে সাপোর্ট করছে, যারা গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিল, সুস্থ ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বাড়িতে থাকতে পেরেছিল, এমনকি 24 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল, তারা সকলেই এখন শেখ হাসিনার নেতৃত্বে চায়, শেখ হাসিনাকে দেশে দেখতে চায়। এটা আমি সাংবাদিক হিসেবে বলছি, এর কারণ হলো তথ্যগুলো আপনাদের কাছ থেকে, বাংলাদেশের জনমানুষের কাছ থেকে আমার কাছে আসে, সংগ্রহ করি এবং আপনাদের সামনে তুলে ধরি। অতএব আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনার বিকল্প এখনো বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারেনি। যখন তৈরি করবে হয়তোবা তখন কার কথা তখন, কিন্তু বর্তমান কথা যেটা আমাদের একজন শ্রোতা সামিয়া মহসিন ইতিমধ্যে আপনাদের সামনে বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গফুর মিয়া, অবশ্যই এখনো বলছি যে এখনো পর্যন্ত বিকল্প কেউ গড়ে তুলতে পারেনি। বাদল গাজী,
আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান, আপনি কেমন আছেন? বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগের সহায় নিবেদিত হাজার হাজার নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীর হৃদয়ে রক্তস্নাতের কথাগুলো জাতিসংঘের কাছে বিভিন্ন মাধ্যমে আপনি তুলে ধরেছেন। আপনার কাছে আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে কৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বাদলবাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার দেশপ্রেমের খাতিরে, আমি যেহেতু নিরপেক্ষ মানুষ নই, আমি যেহেতু বাংলাদেশের পক্ষের মানুষ, আমি যেহেতু বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, আমি যেহেতু সত্যের পক্ষের মানুষ, আমি যেহেতু স্বাধীনতার সব পক্ষের মানুষ, অতএব এটা আমার কর্তব্য। এতে আমার কোনো প্রত্যাশা নেই। তারপরেও আপনারা আমাকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, সাথে আছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি আপনাদেরকে গত 2 বছর আগেই প্রতিশ্রুতি দিয়েছি, আমি রিপিট করে আমৃত্যু আমি আমার এই কাজটুকু চালিয়ে যাব। ভাই আমেরিকা জাতিসংঘকে জিজ্ঞেস করেন কেমন মানবাধিকার আছে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ এই কথাটুকু আপনি আমার সামনে তুলে ধরার জন্য। আফজাল হোসেন, স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ জাতিসংঘ সহ যেখানেই সম্ভব হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত যেখানে বলার কথা বলা হচ্ছে, লেখা যেখানে পাঠানোর, ডকুমেন্ট যেখানে পাঠানোর সেখানে পাঠানো হচ্ছে। জয় বাংলা, এমডি তামজিদ, জয় তো শেখ হাসিনা, শাহাব উদ্দিন পিন্টু, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ সহিত নেখায়াত দান করুন। আমি এই যুদ্ধে আছি, আপনারা আমার সাথে আছেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, বাংলাদেশের জন্য বড় পাওয়া। আমার পাওয়ার কিছুই নেই, আশার কিছুই নেই, চাওয়ার কিছুই নেই। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করা হবে। 32 নম্বরকে যারা হাত দিয়েছে তাদের সকলের বিচার করা হবে। 32 নম্বরকে পুনরায় আমরা বাংলাদেশ সেটা শ্রদ্ধার জায়গা হিসাবে গড়ে তুলবে। শেখ হাসিনার উপর যে অবিচার করা হয়েছে, যে অবিচারে ওনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই রায় বাতিলের আন্দোলন আপনারা গড়ে তুলবেন ঘরে ঘরে। এটা আসলে আমি এই কথাটা অনেকদিন ধরে শেয়ার করব বলে ভাবছি। একজন সাংবাদিক হিসেবে আমারও এটা কর্তব্য যে একটি অন্যায়, যে দেশের সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশ দখল করে তাকে অন্যায়ভাবে যেভাবে তাকে একটি ফাঁসির রায় দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। এবং আপনারা বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এর প্রতিবাদ, আপনি যদি শিক্ষক হন শিক্ষক সমিতিতে প্রতিবাদ করুন, আপনি যদি আইনজীবী হন আইনজীবী সমিতিতে প্রতিবাদ করুন, আপনি যদি খ্যাত মজুর হন আপনি খ্যাত মজুর সমিতি গড়ে তুলুন, আপনি যদি কৃষক হন কৃষক সমিতি গড়ে তুলে সেখানে আপনারা আন্দোলন করুন, বা কৃষক লীগের মাধ্যমে আপনারা আন্দোলন গড়ে তুলুন। আপনারা ছাত্র হলে, আমাদের ছাত্র অবস্থায় আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নই, তা আমি শুধু তুলে ধরছি আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে সমস্ত ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে যেত যাতে কোনো ক্রমেই সেখানে শিবির ঢুকতে না পারে। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন, এবং সেটার জন্য যারা দায়ী তাদেরকে আমরা বাংলাদেশকে আবার পূর্ব অবস্থায় ফিরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি যাতে কোনোদিনও আর কোনো রাজনৈতিক ভাবে তারা পুনর্জীবিত হতে না পারে, পুনরায় এই কাজ না করতে পারে, সেই দিকে সময় দীর্ঘ লাগুক, তারপরে আমাদের কাজ করে যেতে হবে। কুমিল্লার 10 গফুর ভূঁইয়াকে চেনেন না? নজরুল ইসলাম, আপনি বিএনপি করেন, আপনি বলেছেন ওয়েলকাম আমার শোতে, আপনাকে অবশ্যই আমার প্রয়োজন। আপনি বাংলাদেশের নাগরিক, আপনার বিএনপি করার আপনার অধিকার, কিন্তু মনে রাখতে হবে আপনাকেও 71 মেনে, বঙ্গবন্ধু মেনে, জয় বাংলা মেনেই বাংলাদেশের রাজনীতি করতে হবে। এবং আপনাদের যে লিডার, যে জেনারেল জিয়া বা মেজর জিয়া, যেভাবে আপনি ধরেন, উনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং একটি রাজনৈতিক দল তিনি গঠন করেছেন, যদিও সেটা অনৈতিকভাবে করেছেন, কিন্তু বর্তমানে যেহেতু দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত, সেই জন্য নজরুল ইসলাম আপনাকে সরাসরি বলছি, আপনারা যারা শুনছেন নজরুলকে একটু হেদায়েত দিন, বলেন যে হ্যাঁ অবশ্যই আমরা একসাথে রাজনীতি করব, বাংলাদেশের পক্ষে রাজনীতি করব। বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে সেটা তো আমরা বলিনি, কিন্তু বিএনপি বর্তমানে ডক্টর ইউনূসের যে দেশ পরিচালনার যে ভার যেভাবে চালাতেন সেইভাবেই দেশ চালাচ্ছেন, এটা সঠিক নয়। আওয়ামী লীগকে
বিএনপিকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ ঘোষণা করেনি। আওয়ামী লীগকে বিএনপি আইন করে নিষিদ্ধ ঘোষণা করা, এটার জন্য বিএনপিকে একদিন পস্তাতে হবে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। বলেছেন আফজাল হোসেন, শরীফুজ্জামান শরীফ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, অবশ্যই আপনার জন্য শুভকামনা, আপনার আন্দোলনের শুভকামনা। শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিকভাবে, বেআইনিভাবে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপনার আন্দোলন করে তুলুন। বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শের সকল ভাইদের জানাই শুভেচ্ছা, সালাম, শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই আপনাদের সকলের সাথে কথা বলে ভালো লাগলো। ভারতের কথা বলছেন একজন, দেখি উনি এমডি তামসিদ, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি ক্ষমতার প্রভাব বাংলাদেশে কি পড়বে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আজকে আমি শুধু কথাটা বলে রাখি, এই দিন না আরো দিন আছে, কিভাবে জানি আপনারা বলেন, আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে ঠিক করে দিবেন। বিষয়টা হলো যে হ্যাঁ, সেখানে 15 বৎসর দিদি ক্ষমতায় ছিলেন, এবং সেই 15 বৎসরে এই দিদি বাংলাদেশে, এমনকি আমি বলবো গত 24 জুলাইয়ের যে তথাকথিত আন্দোলন, সেই আন্দোলনে তিনি আন্দোলনকে উস্কে দিয়েছিলেন, এবং ওনার সহযোগিতায় কলকাতায় শেখ হাসিনা বিরোধী তথা কোটার পক্ষে উনি ছাত্রদেরকে নামিয়েছিলেন। অতএব উনি ওনার কি জানি দাম পরিশোধ করেছেন, মূল্য পরিশোধ করেছেন। মূল্যটা হলো এই যে উনি এখন কিন্তু বিরোধী দলীয় নেতৃত্বের দায়িত্ব থাকতে পারবেন না, কারণ উনি ওনার নিজস্ব সিটেই হেরেছেন 15,000 ভোটের ব্যবধানে। অতএব এটার কি পড়বে বাংলাদেশের উপর, বাংলাদেশের রাজনীতির উপর, সেটা আমরা বিস্তারিতভাবে আলাপ করব। আমাদের সাথে আলোচকরা থাকবেন, আমি থাকব, ওয়াশিংটন ডিসি থেকে থাকব, সেখানে বিস্তারিত আলাপ হবে। তবে আপাতত যেই সুসংবাদটুকু দিতে পারি সেটা হলো, যিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি শেখ হাসিনার কে একজন নেতা হিসাবে মানেন, এবং শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের আইনগত বৈধ প্রধানমন্ত্রী হিসাবে মানেন। এটা একটা ইম্পর্টেন্ট দিক। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জাহাঙ্গীর মিয়া, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। ওকে জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম এখন বলছেন ওকে। আচ্ছা ভাই, আপনাদের যদি আপা দেশে ঢুকে, তাহলে আমরা বিএনপি এগুলো কি করি, কি আমরা কই যাবো লাগাতে পারবো? আচ্ছা নজরুল ইসলাম, আপনাকে সুন্দর, মানে আপনি কথাগুলো আসলে গুছিয়ে বলতে পারছেন না, এটা আপনার অপরাধ নয়, কারণ আপনি হয়তোবা কম ট্রেনিং নিয়েছেন, বলবো না পড়াশোনা করেছেন কম, সেটা বলতে আগ্রহী নই। আপনি যেটা বলছেন যে আপনাদের আপা না, আপনার বড় বোনও আমরা আপা ডাকি, এটা বাঙালি সংস্কৃতি। মানে আমরা আমাদের বড় মেয়েদের, যে মহিলাদেরকে আমরা কাউকে আপা ডাকি, কাউকে মার সমান হলে খালাম্মা ডাকি, আন্টি ডাকি, এইসবগুলো। হ্যাঁ, আপনাদের আপা আর আমার আপা বলতে কোনো নেই। আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা, নামটা লিখতে আপনার ভয় হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে উনি ফিরবেন, এবং বাংলাদেশের মানুষই ওনাকে ফিরিয়ে আনবে। আপনি নিজকে জিজ্ঞেস করুন, আপনি কি 15 বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন? অতএব সেইভাবে আপনি হয়তোবা আপনি আপনার রাজনীতি করবেন, আপনি ওনার বিরোধিতা করবেন, কারণ আপনি বিএনপি করেন, উনি আওয়ামী লীগের প্রধান ব্যক্তি। আপনার বিরোধিতেই তো মূল কাজ আপনার, এবং ভালোভাবে করবেন। প্রিয় ভাইজান, আপনার মাধ্যমে বাদল গাজী, আচ্ছা আপনার এই লেখাটা আমার কাছে লিখিতভাবে পাঠিয়ে দেন। আমার যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে চান তাদের জন্য বলছি, আপনারা নাম্বারটা এখনই মনে রাখতে পারেন। নাম্বারটা হলো +1, তারপর হলো 703, আই রিপিট +1 703 677 0679। 5ই আগস্টের পর থেকে এই অনলাইন সোশ্যাল মিডিয়ার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কথা বলে যাচ্ছি। অবশ্যই জাহাঙ্গীর মিয়া, আপনি কাজ করে যান। আপনার কাজের প্রত্যাশাহীন কাজের মূল্যায়ন বেশি হয়। আপনার কোনো প্রত্যাশা থাকা সঠিক নয়, কারণ আপনি অবশ্যই দেশে আছেন এবং অবশ্যই বাংলাদেশকে ভালোবাসেন বলে এই আন্দোলন করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই শেখ হাসিনার সরকার বারবার আপনাদের এই আন্দোলন সফল হোক। আচ্ছা ভাই, নজরুল ইসলাম কি হলো? আচ্ছা ভাই, আপনাদের যদি
কি হলো মানে বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, মামুনুর রশিদ মামুন, শেখ হাসিনা ফিরে আসবে এটা আমরা তৃণমূলের কর্মীদের মতো এখন বাংলাদেশের সাধারণ মানুষেরাও আশা করেন, কারণ শেখ হাসিনাবিহীন বাংলাদেশ এখন ভালো নেই। ইনশাল্লাহ শেখ হাসিনা সম্মানের সহিত বাংলাদেশে আসবে। মামুনুর রশিদ মামুন বলছেন, আপনার এই আন্দোলন সফল হোক। আপনারা শেখ হাসিনা বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, যে বেআইনি রায় দেওয়া হয়েছে, আপনারা অন্তত পক্ষে 10 লাখ মানুষের, সারা বাংলাদেশে 10 লাখ মানুষের মাঝে এই আন্দোলন ছড়িয়ে তুলুন, গড়িয়ে তুলুন, রাস্তায় নামুন, প্রতিদিন প্রতিবাদ করুন। জেল জুলুম হুলিয়া থাকবেই, তারপরেও আন্দোলন করতে হবে। আপনাকে যে কাজ দেওয়া হয়েছে তার অগ্রগতি কত শতাংশ হয়েছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার কোনো প্রশ্ন করছেন না। মোহাম্মদ রাসেল শেখ, রাসেল শেখ, আমাকে কেউ কোনো কাজ দেয়নি, আমি কারোর জন্য কোনো কাজ করি না। আমি একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ নই। রাসেল শেখের জন্য কথা বলছি। আমি কারো চাকরি করি না, এই জন্য কেউ আমাকে পে করে না। আমি আমার কাজ করি, যেমন আপনাকে কেউ পে করে না এখানে এসে আমার সাথে এই কথাগুলো বলার জন্য। ঠিক সেভাবে আমি আমার কাজটুকু স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের পক্ষে, যেহেতু বাংলাদেশ এখন বেদখল হয়ে আছে, বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি, তার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি এবং সেই কাজটুকু আপনাদের ভালো লাগে সেটাই মনে করছেন আমাকে দায়িত্ব দেয়। আমার দায়িত্ব দিয়েছে আমার বাবা, আমার মা, কারণ তারা আমাকে জন্ম দিয়ে আমাকে মানুষ করেছেন যাতে বাংলাদেশের পক্ষে কথা বলি, এবং সেই দায়িত্ব পালন করছি। মোহাম্মদ রাসেল শেখ আমার সাথে যুক্ত থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন একটু আগেই আপনি বোধহয় প্রথম থেকে শুনেননি, আপনি দয়া করে আমার এই কথা লাইভটুকু শেয়ার করুন এবং প্রথম থেকে শুনুন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক বলেছেন রূপকথা, থ্যাংক ইউ সো মাচ। অধিকার, সেবা, প্রগতি, বাংলাদেশ প্রবাসে আমি সংগঠনের মূলনীতি। আচ্ছা, শেখ হাসিনার জাহাঙ্গীর মিয়া, আপনি ভালো কাজ করছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা? দুর্দান্ত প্রশ্ন। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠনগুলোর উপর অআইনি, বেআইনি, অনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পথে ফিরতে হলে প্রথমেই এদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তার জন্য ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া, সকলের কাছ থেকেই বাংলাদেশের বর্তমান তথাকথিত নির্বাচিত সরকারের কাছে বলা হয়েছে যাতে এদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আমরা সেভাবেই কাজ করছি। দাদা, বাংলাদেশ আর কতদিন সেনা শাসন থাকবে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করলেন ফয়েজ আহমেদ। আসলেই কিন্তু এটা সেনা শাসন, কারণ নির্বাচিত সরকারের পরেও রাস্তাঘাটে এখনো সেনা দ্বারা দেশ পরিচালনা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী অলিখিত সেনা শাসন, এবং বাংলাদেশের মানুষ আপনাদের যে সঠিক ভূমিকা, আপনাদের যে সাহস, এমন আমি বলবো আপনাদের এই রাজনৈতিক সাহস, সেটার মাধ্যমে এর বিদায় ঘটাতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, সেই দিনে টাইনে নেবে এই দিন। ভেরি গুড, ভেরি গুড, আপনি আমাকে ঠিক করে দেওয়ার জন্য। দাদা, বাংলাদেশের কতদিন সেনা শাসন থাকবে? আমি বলেছি ইতিমধ্যে, বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগকে নম্বর লিখে দিন। আচ্ছা, নম্বর লিখে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলি, 7036770679। রূপকথাকে বলছি। জয় বাংলা এই মুহূর্তে দরকার। কেমন আছেন? বাঙালিরা ভালো নেই। লোকমান, বাংলালিরা অবশ্যই ভালো নেই, এই কথাটা আমরা জানি। আচ্ছা, আমি এখন বুঝিয়ে বলতেছি, মাননীয় সরকার শেখ হাসিনা উনি যদি বাংলাদেশে ফিরে, আমরা বিএনপির কর্মীগুলো কই যাব? আমরা না, আপনারা কোথাও যাবেন না, আপনারা 15 বছর তো দেশেই ছিলেন। নজরুল ইসলাম, আপনার কথাগুলো আমি পড়ে শোনাই সকলের জন্য। নজরুল ইসলাম উনি নিজে প্রথমেই বলেছেন বিএনপির কর্মী, বলেছেন উনি জিয়া সেনা, নতুন করে শুনলাম শব্দটা। আর উনি এখন ফাইনালি, উনি তখন টিটকারিমূলক কথা বলছিলেন, কিন্তু আমরা টিটকারি দিয়ে আমাদেরকে উস্কানো যায় না। আমার কাজ কিন্তু আপনার জন্য, আপনাকে সুরক্ষা বা আপনার বিরুদ্ধে কিছু যদি হয় বেআইনি, সেটা তুলে ধরাও আমার কাজ, এবং এই জন্য আপনি আমার টেলিফোন নাম্বার রাখবেন, কারণ বেআইনি কিছু হলে আমাকে জানালে আমি সেই কথাগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করি। আর এখন আপনি ভালো করে প্রশ্নটা করার চেষ্টা করছেন। আচ্ছা, উনি বলছেন নজরুল ইসলাম, আচ্ছা আমি এখন বুঝায়ে বলছি, মানে মাননীয় সরকার শেখ হাসিনা, উনি সরকার নয়,
উনি এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিতভাবে যে নির্বাচন হয়েছিল 2024 সনে, সেই নির্বাচনের নির্বাচিত সরকারের প্রধান, মানে প্রধানমন্ত্রী এভাবে বলতে হয়, উনি যদি বাংলাদেশে ফিরে আসেন, উনি যদি না, উনি অবশ্যই ফিরে আসবেন। এবং তখন আপনারা যেমন গত 15 বৎসর ওনার শাসনকালে আপনারা ভালো ছিলেন, আয় ছিল, উন্নয়ন ছিল, আপনার বাড়িতে লোডশেডিং ছিল না। নজরুল ইসলাম, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি লিখে জানাবেন আমাকে যে গত 15 বছরে আপনি কত দিনে কত ঘন্টা ইলেকট্রিসিটি বিহীন ছিলেন, এই কথাটা লিখে জানাবেন। অতএব আপনি এখন ভালো নেই, অতএব আপনিও চাচ্ছেন শেখ হাসিনা ফিরে আসুক, এবং শেখ হাসিনা ফিরে আসবে বলেই, কারণ আপনি মনে মনে চাচ্ছেন যে আমি করি বিএনপি, আপনি বলছেন নজরুল ইসলাম যে আপনি করেন বিএনপি, কিন্তু আপনি শেখ হাসিনার সরকার চান, তখন আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না, আপনাদেরকে আগের মতনই ভালো অবস্থানেই রাখা হবে, কারণ আপনারা সবসময় ভালো ছিলেন। আচ্ছা, ঝিলাম মুর্শেদা লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটাতে কোনো আপোষ নেই, আপনাদের এই আন্দোলন, জয় বাংলার আন্দোলন, শেখ হাসিনার পক্ষের আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলন আপনারা জিয়ে রাখবেন, সেটাই আমাদের কামনা। 5ই আগস্টের পরে সাংবাদিক নামক জাতির বিবেকেরা যখন অবৈধ ক্ষমতার কাছে অন্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে নিজের আদর্শিক চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে সাহসী ভূমিকা আপনি একজন সংবাদকর্মী হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছেন, এর জন্য আপনাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি ভাইজান, 5ই আগস্টের পরে আপনার সততা, আদর্শের যে বহিঃপ্রকাশ করেছেন, মন থেকে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ও ভালোবাসা রইল। বাদল গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বপ্রণোদিত হয়ে একা নিজের চেতনায়, নিজের প্রেরণায় আমি বাংলাদেশের হয়ে লড়ে যাচ্ছি, আমৃত্যু লড়ে যাব। আমি আশা করি এটা আমৃত্যুর, এই যুদ্ধটা আমৃত্যু চালাতে হবে না, বাংলাদেশ আবারও হাসবে, যেভাবে আপনারা বলেন। আপনাদের সেই আন্দোলনে আমি আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই। জাহাঙ্গীর, আমি মোহাম্মদ মকবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি 2বার জেলে গেলাম। আমি আপনার লাইভে যুক্ত থাকি সবসময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিগার সুলতানা, অবশ্যই আপনাকে আমি কিভাবে বলবো, কৃতজ্ঞতার এখানে কি প্রকাশ করার কোনো উপায় নেই। সেটা হলো যে আপনার উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার আমি তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যখন এরকম আরো কিছু ঘটবে, তখন আমাকে আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কোনো মেম্বার যদি আমাকে তথ্যগুলো জানায়, আমি চেষ্টা করব এখানে বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরার জন্যে। এবং কারা নির্যাতন করেছেন, নির্যাতিত হয়েছেন বঙ্গবন্ধু সারা জীবন, আপনিও এর বাইরে নন, এবং আপনার এই সংগ্রাম সফল হবে, সেটাই আমি আশা করছি। আমার সাথে যুক্ত থাকার জন্যে আপনাকে কৃতজ্ঞতা জানাই, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সবসময় সমুন্নত রাখবেন। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই জয় বাংলা বলবো, দেখা হলেই জয় বঙ্গবন্ধু বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ কাজ করে যাব। সাধারণ সম্পাদক, ইটালি, রিমিনি শাখা। ওকে, আলহাজ আবুল কাশেম স্বপন, অবশ্যই আপনার সাথে, আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমার নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে। রাজনৈতিক পরিবেশ নেই, মব প্রতিষ্ঠা হয়, নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই শরীফুজ্জামান, বাংলাদেশের যে অবস্থা তার নিন্দা প্রতিবাদ প্রতিদিন করবেন। thevoice.news, thevoice.news, www.thevoice.news। আপনারা এই নিউজটা, পত্রিকাটা পড়বেন এবং সেই পত্রিকা আপনারা শেয়ার করবেন, আমার লাইভগুলো আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। দেশের 65% মানুষ শেখ হাসিনাকে চায়। আমি সেটা কিন্তু অন্যভাবে বলেছি যে 65-60% মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন তারাও শেখ হাসিনাকে চায়। কারণ তারা দেখেন, শেখ হাসিনা যেখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করেছিলেন, এখন তারা নিজেরাই সেই বিদ্যুৎহীনতায় ভুগছেন, তাদের নিজেদের বাড়িতেই বিদ্যুৎ নেই। অতএব তারাও চাচ্ছেন শেখ হাসিনা এসে আবারও আগের মতো তাদেরকে সুখে রাখুক। শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে। ওকে, অবশ্যই আপনার আন্দোলন সফল হোক।
আমাদের জাহাঙ্গীর মেয়ে, আমাদের মানবতার মাকে এই বাংলার জমিনে হাজার হাজার কোটি মানুষকে নিয়ে ইনশাল্লাহ আনতে, অবশ্যই আপনারা সেই আন্দোলন গড়ে তুলতে হবে। আপনাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি শহরে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বিচার করা হয়েছে, ওনাকে যে ফাঁসির আদেশ বা ফাঁসির যে রায় দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে আপনারা মিছিল করুন, আপনারা প্রতিবাদ করুন, পোস্টারিং করুন, সারা দেশ ছেয়ে ফেলুন পোস্টারিং করে। আসসালামু আলাইকুম। আমরা ভালো নেই, হৃদয়ে মাঝে রক্তক্ষরণ হয়। জয় বাংলা। শেখ মিজানুর রহমান। আপনার অবস্থা, মনের অবস্থা আমরা বুঝতে পারি। আমরা সেই যুদ্ধে একা নই, আপনিও আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন। আমরা অবশ্যই সেই ব্যবস্থা বাংলাদেশের মানুষ যাতে আবার জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলতে পারে, বাংলাদেশের 10 দিক, সেই জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার। এমডি তুহিন আহমেদ, নিগার সুলতানা। জাহাঙ্গীর ভাই, অবশ্যই আমি আপনার কথা পড়ে শুনিয়েছি একটু আগে, এবং আপনার এই নির্যাতনের সংবাদ ইতিমধ্যে পৃথিবী জানবে আমার মাধ্যমে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, অবশ্যই সেটাই। মঞ্জুরুল হক, এনায়েতুল্লাহ, জয় বাংলা। এনায়েতুল্লাহ, জয় বঙ্গবন্ধু। আপনি আমার এই লাইভটুকু শেয়ার করে দিন। স্বাধীন বাংলা, গণমানুষের আস্থা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। মনোহরদি থেকে নূর মোহাম্মদ, মনোহরদি, সকলকে, আমার বাড়ি সকলে চেনেন সেখানে, সকলকে আমার পক্ষ থেকে জয় বাংলা জানাবেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, এবং সকলকে বলবেন এই যুদ্ধে আপনাদের সাথে দস্তগীর জাহাঙ্গীর তুগরিল যুক্ত। আমার ডাকনাম তুগরিল, আপনারা অনেকেই জানেন। বাংলাদেশ কি সেনা শাসন জারি হয়ে আছে? সত্যের পথে দুর্বার। আপনার এই কথাটা আসলে সামাজিক মাধ্যমে বারবার তুলে ধরা দরকার। কারণ দেখুন, বাংলাদেশে কি আসলেই সেনা শাসন? না হলে একটা নির্বাচিত সরকার 209 সিট বিএনপি নিয়েও তারা সেনাকে বলতে পারছে না যে আপনারা ব্যারাকে ফিরে যান। অতএব এটা অলিখিত পাকিস্তানি স্টাইলে সেনাদের মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে, যেটা আমরা মানব না। আপনারা কেউ মানবেন না, আপনারা এর জন্য মানসিকভাবে প্রস্তুত আমরা জানি। কর্মসূচি আপনাদেরই তৈরি করতে হবে, সেটাও বলছি না। কর্মসূচি আসবে, কর্মসূচি অনুসারে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপাতত কর্মসূচি সারা বাংলাদেশে হওয়া উচিত। এটা আমার কথা নয়, এটা আপনাদের মনের কথা। আমি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অনৈতিক বা বেআইনি রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়কে আপনারা প্রতিহত করার জন্য, সেই রায়কে ধিক্কার জানানোর জন্য আপনারা আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ পাক যেন আবারও আমাদের মাঝে ওনাকে সসম্মানে এনে দেয়। আমি আপনাকে এই জন্য ভালোবাসি, আপনি জয় বাংলার লোক। আপনাকেও সালাম লোকমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 80% জনগণের সমর্থক আমাদের সাথে রয়েছে। 80% মানুষ, বাংলাদেশের 80% মানুষ আপনাদের সমর্থক হলেও বাংলাদেশের 99% মানুষ চাচ্ছে শেখ হাসিনার সরকার, কারণ সেই সরকারে তারা ভালো ছিল। তারা তো গত এই যে 2 বছরের উপর তারা নির্যাতিত, তাদের ইলেকট্রিসিটি নেই, তাদেরকে জেল জুলুমে রাখা হচ্ছে, তারা ভালো নেই। তারা যদি ভালো থাকতো তাহলে অবশ্যই অন্য কথা ছিল। শেখ হাসিনা উনি বাংলাদেশে আসলে, বা শেখ হাসিনা নজরুল ইসলাম আসলে একজন, নজরুল ইসলাম উনি নিজে বলছেন উনি বিএনপি করেন। উনি আসলে কথা গুছিয়ে বলতে পারছেন না। আপনার আর কথার উত্তর দেওয়া হবে না, কারণ আপনি রাজনৈতিক শিষ্টাচার আগে শেখা উচিত। আর যদি সেটা না শিখতে পারেন তাহলে রাজনীতি হলো, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কথা থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আপনি তো কথা বলতে পারেন না। অশিক্ষিত মূর্খতা করে তো আপনি নিজেই নিজেকে এখানে ছোট করছেন। আমি জানি এবং মানি সৃষ্টিকর্তা হঠাৎ করে এক মুহূর্তে সবটা সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। হাওলাদার, মিয়াজ হাওলাদার, HM মিয়াজ। জয় বাংলা। আপনাকে অনেক পরে লাইভে দেখলাম। নুরুল আমিন, আমি লাইভে অন্যান্য টকশোতে অনেকেই আসে, কিন্তু সরাসরি আমি লাইভ করি না। এর কারণগুলো, অনেকগুলো কাজ ছিল, এবং আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে আমরা এখন নিয়মিত আবার লাইভে আসবো। ভাইজান ফোন নাম্বার দেন। আলহাজ আবুল কাশেম স্বপন। আমার ফোন নাম্বার হলো +1 703 677 0679। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আনামুল খান, আচ্ছা শেখ হাসিনা দেশে ফিরতে পারবে? দেখুন, এই প্রশ্নটা উত্তর সরাসরি দেওয়া অনেক বিষয়ই এটা ঠিক নয়,
কারণটা হলো যে শেখ হাসিনা ফিরবে না, সেটা কি বলতে পারেন? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা বাঙালি। অতএব শেখ হাসিনা ফিরবে না, ফিরবে কি তারা? হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা ফিরবে। এবং আপনারা যেভাবে বলেন, ভাইস প্রেসিডেন্ট স্কটল্যান্ড, ইউকে, আওয়ামী লীগ, ওকে, জয় বাংলা। 15টি বোয়িং কেনার টাকা আছে সরকারের, কিন্তু ভেরি গুড, সত্যের পথে দুর্বার। এই প্রশ্নটা আপনারা বারবার করুন, লিখুন, কথা বলুন, সামাজিকভাবে কথা বলুন। আপনার অঞ্চলে, আপনার জায়গায় 10 জন 15 জন একসাথে মিলে বলুন যে আমরা 14টা বোয়িং দিয়ে কি আমরা বাংলাদেশের এই বাংলাদেশের মানুষকে তো এখন ভিসাই দেওয়া হচ্ছে না। ইউনূস এসে বললো আমরা আর কোথাও যাব না, সবাই আমাদের কাছে আসবে। হ্যাঁ, সবাই তো আমাদের কাছে, বাংলাদেশের মানুষগুলোকে ফেরত দিয়ে দিচ্ছে, এমনকি আমেরিকা ফেরত দিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে। অতএব সেখানে এটা এই বোয়িং কেনা বন্ধ করুন, হামের টিকা নিয়ে আসুন। আচ্ছা ভাইজান, কেমন আছেন? মহসিনা জান্নাত রিমি, মহসিনা জান্নাত রিমি উনি আমাকে ফোন করেছিলেন, আমি ফোন ধরতে পারিনি বলে উনি এখানে জিজ্ঞেস করছেন ভাইজান কেমন আছেন। ভাইজান, আমি ভালো নেই, আমি যুদ্ধে আছি, এবং সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। হাবিবু মেহেরপুর জেলা থেকে, ভাই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আনিসুল হক, এমডি শাহেদ, ইনশাল্লাহ জয় হবে শেখ হাসিনার। নিগার সুলতান, আমি মাহবুব আলী চৌধুরী, হ্যাঁ আপনার কথাগুলো আমি ইতিমধ্যে পড়ে শুনিয়েছি এবং ইতিমধ্যে 19 তারিখ থেকে বের হয়েছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, আন্দোলন চালিয়ে যান। এই কথাটা একটু পড়ে শোনাই। নজরুল সর্দার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই, যদি হাইব্রিড নেতাদের জন্য যদি যারা বিগত দিন আওয়ামী লীগের মধ্যে একটা কর্মীর এবং কি এলাকার সাধারণ আওয়ামী লীগদের কেউ খবর নেয় না। হ্যাঁ, কথাটা বুঝতে পারছি যে হাইব্রিড আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগ থেকে চলে যেতে হবে, এবং চলে যেতে হবে, মানে চলে যেতেই হবে। বাংলাদেশের জনগণ ভালো নেই, অমিত বিশ্বাস, আমি জানি, আমি সেটা বুঝতে পারি এবং সেই জন্য কাজ করে যাচ্ছি। বড় ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, দলের জন্য অনেক কষ্ট করি। আপনাকে অনেক আগে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি কনফার্ম করেন নাই, একটু করলে খুশি হতাম। আমার তো আর নেয়ার উপায় নেই, সেখানে একটা লিমিট থাকে, তাই না? আপনি আমাকে ফলো দিয়ে রাখুন, যে কোনো একদিন হয়তো বা ইয়ে হবে। আচ্ছা, বাংলাদেশের একমাত্র পথ আপনাদের অনেক অনেক কথা, সবার কথার উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। ইচ্ছা ছিল মাত্র 2-3 মিনিটের মাঝে আজকের লাইভটুকু শেয়ার করব। মূল বিষয়টা আজকে খুব ভালো লাগলো, আপনারা আমার সাথে কথা বলেছেন, আপনাদের কথাগুলো আমি পড়েছি, আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বলতে এসেছিলাম যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছি আমরা, বিএনপির সরকারকে 3 মাস সময় দিয়েছি যাতে করে গণতান্ত্রিক পথে তারা ফিরে আসুন, আমাদের সিনিয়র সাংবাদিকদেরকে মুক্ত করে দিন, আমাদের যে সকল বিচারকরা জেলে আছেন তাদেরকে মুক্ত করে দিন, বাংলাদেশে যে সকল মানুষেরা বিনা বিচারে জেলে আটকে রেখেছেন তাদেরকে মুক্ত করে দিন, রাজনৈতিক চর্চা করতে দিন, আইন যে সকল প্রজ্ঞাপন আপনারা আইন তৈরি করেছেন সে সকলগুলো বেআইনি, আপনারা সেসবগুলো বাতিল করুন, আওয়ামী লীগের বেআইনি যে নিষিদ্ধ ঘোষিত আইন সেটাকে বাতিল করুন, ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন, আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলুন, এবং সেই সাথে বাংলাদেশে একটি সম্পূর্ণ ভাবে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ এই নির্বাচন একপক্ষীয়। আপনারা যেরকম 17 বছর বলেছেন নির্বাচন একপক্ষীয়, ঠিক একই, সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, কিন্তু আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন 17 বছর স্বেচ্ছা নির্বাচনে থেকে একটি নির্বাচনে অংশগ্রহণ করলেন। আফসোস, দুঃখজনক, সেই নির্বাচনটা আসলে সকল দলের অংশগ্রহণে হয়নি, এটা মনে রাখতে হবে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আব্দুর রহমান, উবাইদুল কাদের, SM কামাল, এদের দল থেকে বাদ দিতে হবে, তবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। আপনারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে এইসব কথাগুলো পাঠান। আসসালাম আলাইকুম, আপনার খুব ভালো লাগে, অসংখ্য ভালো ধন্যবাদ। আপনাদের সকলের কথা শুনলাম, আপনাদের সাথে প্রতিনিয়তই যুক্ত থাকব। আপনারা এর মাধ্যমে আমাকে
আমার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আপনারা কি বিষয় সম্বন্ধে শুনতে চান সেই বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে ছিলাম আপনাদের সাথে, আবারও থাকবো।